স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামায়াতে ইসলামীও। তবে যে কোনো মূল্যে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যথায় জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ার পাশাপাশি দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাওয়ার শঙ্কা দলটির। একই অবস্থানে বিএনপির সমমনারাও। জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন, তবে জামাত সহ সরকারপন্থীদের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে, বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর জামাতের দাবি জনগণ চায় আগে স্থানীয় নির্বাচন। এই জন আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় তারা। আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেন। একই দিনে একজন নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। রাজনৈতিক দল সহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। আগে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছেন বিএনপির সমমনারাও। স্থানীয় সরকারের নির্বাচন হবার পক্ষে খুব কোনো যুক্তি নাই, কিন্তু বিপক্ষে যুক্তি আছে। এখন স্থানীয় সরকারের নির্বাচন করেও যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে কিছু লোককে নির্বাচন করা এবং তাদের দিয়ে দল করবার চেষ্টা করা হয়, গণতন্ত্রের বিকাশের জন্য খারাপ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে বিষয়টির সুরাহার তাগিদ দেন। এই ইস্যুতে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না মনে করেন তারা। দুটো নির্বাচনের প্রয়োজন। এখন সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন ঠিক করুক কোনটা কোন সময় করবে। কোনটা কোন সময় করবে এটা পরিষ্কার করে গেলে তো হয়। তাহলে বিএনপিও বা এটা নিয়ে জিদ ধরবে না, এটা করতে হবে না। তবে জাতীয় নির্বাচন কখন হবে, স্থানীয় নির্বাচন কবে নাগাদ শেষ করতে পারে, এগুলো তো একটা পরিষ্কার কথা হয়ে গেলেই তো হয়। এখন ইলেকশন কমিশন এই ইস্যুতে আগে স্থানীয় হবে না আগে জাতীয় নির্বাচন হবে, এটা নিয়ে আমার মনে হয় বড় সড়োভাবে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছে একটা নির্বাচন হওয়া উচিত। তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তবে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন। বিএনপি নেতারা আরও মনে করেন, দলগুলোকে অবজ্ঞা করলে দেশে রাজনৈতিক চরমপন্থার উত্থানের শঙ্কা রয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক নেতাকর্মীদের কোনো ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান। আপনাকে জানতে হবে, যারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরে কোনোদিনও দেখি নাই শহীদ দিবস, স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। বিকেলে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞার পরিণতি ভালো হবে না। স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থান হতে পারে যে আমাদের সংগ্রাম এবং আরো অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় কিনা, মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এই ধরনের একটা শঙ্কা আমরা টের পাচ্ছি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই, এবং এই সরকারকে
একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দুই একটি রাজনৈতিক দল, দুই একজন রাজনৈতিক ব্যক্তি। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক কাল। এর মধ্য দিয়েই সংস্কার কমিশনের সুপারিশের 6টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। শনিবার বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। তবে প্রসঙ্গটি এড়িয়ে যান নরেন্দ্র মোদী, যদিও পরে এক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন দুই নেতার বৈঠকে বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হন দুই বিশ্ব নেতা। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। রাজনৈতিক পট পরিবর্তনে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। তবে এই প্রসঙ্গটি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন, এভাবে শত শত বছর ধরে চলে আসছে। খোলাখুলি বললে বলা যায়, আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি। পরে এক ব্রিফিংয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি জানান, বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন নরেন্দ্র মোদী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারব। এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ and how India sees. এদিকে ট্রাম্পের সাথে সাক্ষাতের আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের পাশাপাশি ইলন মাস্ক, তুলসী গ্যাবার্ড ও বিবেক রামাস্বামীর সাথেও বৈঠক করেন নরেন্দ্র মোদী। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে 5 বাংলাদেশিকে মারধর করেছে বিএসএফ। বিকেলে নগরীর ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল সীমান্তে পিলারের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, বিকেলে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে। এ সময় স্থানীয়রা বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় 5 বাংলাদেশি আহত। এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে বিজিবি। পিলারের সাথে যে বাংলাদেশি জমি আছে, এখানে কাজ করতেছে এরা। কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে। ওরা নিয়ে যায়, তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরুকে মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে, আমরা সেই বিচার চাই। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে দেশের 64 জেলা থেকে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা। এসেছেন 25টি দেশের বিদেশি মেহমানরাও। শবে বরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পরপরই বয়ান দিয়ে শুরু হয় ইজতেমা। বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। পরে তালিমের আমল চলে খিত্তা জুড়ে। জিকির, আজগর আর ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মুসলিম জামাতও এটি। সামিয়ানা জুড়ে ইবাদতের কাফেলা। দ্বিতীয় পর্বেও রোজা, শবে বরাতের বিশেষ আমল, নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বয়ানে উঠে আসে নামাজ, রোজা, হজ, জাকাত, শাহাদার গুরুত্ব। সঙ্গে চলতে থাকে বিদেশি অতিথিদের বয়ান। বাংলায় তর্জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা। 57তম বিশ্ব ইজতেমার কখনো এই শবে বরাত পায় নাই না। সমস্ত জাতিকে যাতে, সমস্ত মখলুকাতকে যাতে আল্লাহ তাআলা হেফাজতে রাখে, ভালো থাকে। যার অর্থ দাঁড়ায় শবে বরাতের রাতকে সৌভাগ্যের রজনী বলা হয়। মহিমান্বিত এ রাতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। ইজতেমা ও শবে বরাত একসাথে হওয়ায় মুসল্লিদের মাঝে এবার বাড়তি ধর্মীয় ভাবগম্ভীর্য ও অনুভূতি কাজ করছে। শবে বরাতের দিন ইনশাআল্লাহ আমল তো খুব ভালো হবে। এখন আল্লাহর কাছে পাবো। আজকে রাত্রিটাও শুভরাত্রি, শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রিটা হলো মানুষের তকদির নির্ধারণ রাত। এটা তাৎপর্যপূর্ণ, এটা একটা বিরাট ব্যাপার। আর নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুপুরে আদায় করা হয় জুমার নামাজ। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমার প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাইবো যে আল্লাহ সারা পৃথিবীর যত মুসলমানের উপরে নির্যাতন হয়েছে, সমস্ত নির্যাতন বন্ধ হয়। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের এবারের ইজতেমা। আসিফ খান, ডিবিসি নিউজ। যারা অবৈধ টাকার মালিক, হারাম উপায়ে টাকা কামান, তাদের ইবাদত কবুল হয় না। বায়তুল মোকাররমে শবে বরাতের আলোচনায় এমন মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা। সারা দেশের মতো বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ভিড় দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে আসতে থাকেন নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতে নামাজ আদায়, জিকির আজকার, দোয়া, মোনাজাত সহ অংশ নেন ধর্মীয় আলোচনায়। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন মহান আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে এই মহিমান্বিত রাতে ইবাদত করার মাধ্যমে, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে যেন জীবন পার করতে পারে, সেই দোয়াই করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করার জন্য আসছি এবং কবরবাসীর জন্য দোয়া করছি। আল্লাহ তাআলার বিধানগুলো লঙ্ঘন না করে পাপমুক্ত জীবন যাপন করতে পারি, এই অঙ্গীকার নিয়ে তওবা করে সামনে আমরা এই আহ্বান নিয়ে আমরা কি করব, আমল করে যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা নিজের পরিবার, দেশবাসীর জন্য দোয়া চান কায়মনা বাক্যে। আমার বাপ্পুতে দুজন আসছি হরিউল থেকে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে আসছি, নামাজ পড়তে। মঙ্গল কামনার জন্য আল্লাহর কাছে ইবাদত বন্দি করবে, বিশেষ করে দেশবাসীর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আজকে আমরা এত বড় একটা রজনী পেলাম, এত বড় একটা রাত পেলাম। 14 শাবানের দিবাগত রাত জেগে দোয়া, ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সময়ের সাথে ভিড় বাড়তে থাকে জাতীয় এই মসজিদে। সন্ধ্যার পর শবে বরাতে ফজিলত বয়ান করেন ধর্ম উপদেষ্টা। বলেন, অবৈধ আয় করে ইহকালে সম্পদশালী হলেও আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হবে। হারাম টাকার তারা মালিক, অবৈধ টাকার তারা মালিক, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। আমরা আল্লাহর কাছে আজকে চোখের পানি ফেলে বলবো, আল্লাহ আমাদের ভালো করে দাও, আমাদের নেক বানাই দাও, আমাদের আখলাক দুরুস্ত করে দাও, চুরি করার মানসিকতা দূর করে দাও। গরিব অসহায়দের জাকাত ও দান সদকা দিয়ে সাহায্য করার আহ্বান জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানেরা। লাইলাতুল বরাতের মহিমান্বিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় জিকির আজগারও করছেন তারা। আরও খবর নিব রাজধানীর মহাখালী গাউসুল আজম মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে মুসল্লিরা ভিড় করেছেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানান আমাদের। রঞ্জন, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে মহাখালী এলাকার যে গাউসুল আজম যে জামে মসজিদ, এখানে বিপুল সংখ্যক মুসল্লিদের সমাগম হয়েছে। তারা, আপনি জানেন যে মুসলমানদের যে কয়টি ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম আজকের এই রজনী লাইলাতুল বরাত নামে যেটি পরিচিত। রমজানের ঠিক 15 দিন আগে শাবান মাসের মধ্য রজনীতে মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা পাপ থেকে মুক্তির কামনা করেন এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন।
ঠিক প্রতি বছরের নেই এবছরও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় অর্থাৎ মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদের যে মূল চত্বর সেটি লোকে লোকারণ্য হয়েছে এবং মসজিদের সামনে যে আঙিনাটি রয়েছে সেখানেও বিপুল সংখ্যক মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল আছেন। এই মসজিদে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা আছে। অনেক নারীরা এখানে নামাজ আদায় করতে এবং দোয়া করতে এসেছেন। আজকে যে এশার নামাজের জামাতের পরে অনেকক্ষণ ইবাদত বন্দেগী হয়েছে এবং এখন আবার এখানে আলোচনা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পেশ হচ্ছে, জিকির আজকার হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু সেই আলোচনা শুনছেন কিভাবে এখান থেকে পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকার মাধ্যমে সামনে যে রমজান মাস আসছে সেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করারও একটি বিষয় এবং আলোচনায় এখানে উঠে এসেছে। সারা রাত মানুষ এখানে থাকবেন এবং ফজরের শেষে নামাজ দোয়া শেষে তারা কিন্তু বাড়িতে ফিরবেন। এই ছিল এই গাউসুল আজম মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ খবর। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। 7 মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হলো যাত্রাবাড়িতে গণঅভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ। জুমার নামাজের জানাজা শেষে তার মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা। এই বুকফাটা আর্তনাদ স্বজন হারানোর। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিল বের হয়। মিছিলটি থানার সামনে এলে পুলিশের ছোড়াগুলিতে নিহত হয় হাসান মিয়া। দীর্ঘ 7 মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত হিসেবে পড়েছিল হাসানের মরদেহ। বৃহস্পতিবার পরিচয় নিশ্চিত হবার পর শুক্রবার তার মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে। আমার বোনের সংসার চলে, বাচ্চাদের লেখাপড়ার খরচ, আমার বোন একেবারে নিঃস্ব হয়ে গেছে এই ছেলে হারাইয়া। আমি উপযুক্ত বিচার চাই। একজন করিয়া আইনের আওতায় তাদেরকে বিচার করতে হবে। পুলিশ কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। যাত্রাবাড়ির এক আয়ু, ওনার নাম হলো মুইবুল, ওনা আমারে বলে আপনার ছেলে মরিয়া গেছে, মিয়া বাড়ির থেকে যান গিয়া, কিসের জন্য আপনি ছেলে টোকাটুকি করতেছেন, আপনি বাড়ির যান। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে হয় হাসানের জানাজা। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানাজা শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিও করেন তারা। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলায় নিহত শহীদ আবুল কাশেমের চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজ শেষে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি হয়। এতে কয়েকশোরও বেশি ছাত্র জনতা অংশ নেয়। জানাজা শেষে তারা আওয়ামী সন্ত্রাসীর বিচার ও সংগঠন নিষিদ্ধের দাবি জানান। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপোষহীন লড়াই চলবে বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নরসিংদীর ষাটেরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় এই মন্তব্য তার। আরও বলেন, পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চায় মানুষ। তাই মাঠ প্রশাসনে অতীতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগণের বুক বিদ্ধ করেছেন, তাদেরকে কোনো দায়িত্বে নিয়োজিত করা যাবে না। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নির্বাচনের মতো নির্বাচন চায়,
সুষ্ঠু নির্বাচন চায়, এই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিজয়নগর উপজেলার আতকাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ময়না। পুলিশ জানায়, ওই গ্রামে একটি বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয়। এক পর্যায়ে পাশের গ্রামের ছেলেরা গান শুনতে এলে বিয়ে বাড়ির লোকজনের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলবল নিয়ে সংঘর্ষে জড়ায় বেলাল ও হোসেন মিয়ার লোকজন। এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হয় ময়না। সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের বন্দর এলাকার মুনিমনগরে একটি প্লাস্টিক ক্যারেটের গুদাম আগুনে পড়ে গেছে। সন্ধ্যায় আগুনের সূত্রপাত পরে তা আশপাশের 3টি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, রাতে গুদামটির পাশে আতশবাজি নিয়ে খেলছিল কয়েক শিশু। এ সময় তাদের ছোঁড়া আতশবাজি গুদাম ঘরটিতে পড়লে আগুনের সূত্রপাত পরে। ফায়ার সার্ভিসের 6টি ও নৌবাহিনীর একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় সেখানে আটকে পড়াদের উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসেছে পলাশ শিমুলের দিন। বাংলায় রং লেগেছে বসন্ত ভালোবাসার। ফাগুন হাওয়ায় নগরে জেগেছে চাঞ্চল্য। নানা আয়োজনে তাই ঋতুরাজ বসন্তকে বরণ করছে বাঙালি। বসন্ত উৎসবে বৈরিতা হানাহানি ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠেই। শীতের আড়মোড়া ভেঙেছে প্রকৃতি, ফুটেছে পলাশ শিমুলও। চারিদিকে ফুলের শোভা, ফাগুনের হাওয়া। শুধু শ্যামল সবুজ প্রান্তর নয়, বসন্তের ছোঁয়া ইট পাথরের শহরেও। নিষ্প্রাণ হিসেবেই আর প্রকৃতি বিচ্ছিন্ন নগর। তাতে কি, বাঙালির উৎসব পহেলা ফাল্গুনের সবাই মিলেছেন বাসন্তী ঢঙে। ফাগুনের আগুনে রাঙিয়েছেন মন। একটা প্রাণের উৎসব, আত্মার উৎসব, খুবই ভালো লাগছে। ফাল্গুন আমার জন্য ঈদের থেকেও স্পেশাল। এটা আমাদের সংস্কৃতি, যেটা আসলে আমাদের প্রত্যেক বছর ধরে রাখা উচিত এবং বাচ্চাদেরকেও যেন বাবা মারা নিয়ে আসে, আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করায়। হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে প্রিয়জন ও পরিবারকে নিয়ে উদযাপন ভালোবাসার বসন্ত। নিজেকে নতুন করে চিনে নেয়া আর অন্যকে প্রীতির বন্ধনে বাঁধার উৎসবে মেতেছেন সবাই। সকলের আরো বেশি বেশি এই বিষয়গুলোর সঙ্গে একাত্ম হয়ে উদযাপন করাটা জরুরি। I am absolutely amazed and fascinated at the vitality, the vibrance, the beauty, the colors, the culture of the country. এই শুভাগমনে চারপাশে সব অশান্তি উচ্ছৃঙ্খলতা শুভতে পরিণত হোক। যে ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে যেভাবে আমি আসতাম এই চারুকলায়, এখনো আমার কাছে তাই। ঋতুরাজকে বরণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছিল নাচ, গান আর আবৃত্তি। বসন্ত উৎসবে বৈরিতা হানাহানি ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। বৈষম্যহীন এই চেতনাটিও যেন অধরা না থাকে, আমাদের ধরায় আসুক মুক্তিযুদ্ধের চেতনা, বৈষম্যহীন, এটাই সবচেয়ে প্রাণের কথা। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশটি করি বসন্তের এই উদ্দেশ্যে। আমরা সবাইকে এগিয়ে করতে। বসন্ত উৎসব হচ্ছে একটি অসাম্প্রদায়িক উৎসব, যেটি আমাদেরকে সবাইকে একত্রিত করে এবং আমাদেরকে যত বৈরিতাই থাকুক, যত বৈরী পরিবেশই থাকুক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রথম বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন। সবারই প্রত্যাশা, নিজেদের ঐতিহ্য ধরে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। বসন্তের রঙে রঙিন ভালোবাসা দিবস। শীতের জীর্ণতা ভেঙে স্তব্ধ আকাশ মেতে উঠেছে, বাতাসে বইছে রঙের মেলা। এই রঙের মেলার সাথে সেজে উঠেছে বাংলার নারী পুরুষরা। আজকের এই দিনটাকে আনন্দঘন মুহূর্তে পালন করছেন এই নগরবাসী। রাজধানীর চারুকলার বকুলতলায় চলছে বসন্ত উদযাপন অনুষ্ঠান। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বসন্ত আর ভালোবাসা দিবসের ছোঁয়ায় রঙিন অমর একুশে বই মেলা। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার মাঝেই বসন্তের সাঁঝ আর ভালোবাসার আবেশ। উৎসবে আনন্দে, শিল্পের আবহে জীর্ণতাকে পেছনে ফেলার প্রত্যয় সর্বস্তরের দর্শনার্থীদের। দক্ষিণা সমীরণে ঋতুরাজকে ডেকেছিলেন কাজী নজরুল ইসলাম। প্রেম ও বিদ্রোহের জাতীয় কবির একখণ্ড রঙিন প্রান্তরই যেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। উৎসব মুখর এমন দিনে বসন্ত আর ভালোবাসার রং যেন ভিন্ন মাত্রা নিয়ে এসেছিল বইমেলায়।
ফুল পাখিদের প্রেম খোঁজা কবি থেকে জীবনকে পড়া গল্পকার কিংবা বড় ক্যানভাসের ঔপন্যাসিক, সবার সৃষ্টির পসরা বসানো মেলায় বসন্তের নির্যাস। যান্ত্রিক নগরীর মানুষের মুখে প্রেমময় শব্দে বসন্ত বন্দনা। আসলে সারা বছর আমরা অপেক্ষায় থাকি বইমেলায় আসার জন্য। আজকে ফাল্গুনের প্রথম দিন, প্লাস ভ্যালেন্টাইন্স ডে। পরিবারের সবাইকে নিয়ে আমরা এসেছি। পরিবারের সাথে এসেছি, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ বইমেলা থেকে বই কিনবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বইমেলায় এসে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর বিভিন্ন ধরনের বই কিনবো। প্রথমবারের মতো বসন্তে বইমেলায় এসেছি, খুবই ভালো লাগছে। রাজশাহী থেকে আসছি, বসন্তের দিনে বইমেলায় ঘুরতে আমার খুবই ভালো লাগছে। রিক্ততার মাঠে ফুলচন্দন পড়লে নাকি অনুভূতিরাও শব্দ হয়ে ঝরে। প্রকৃতি সেজে ওঠার দিনে প্রিয়জনকে নিয়ে মেতে ওঠা মেলায় সরব কবিদের মন। বসন্তে তো প্রকৃতি হলুদ হয়ে যায়, তারপরে সবকিছুই সুন্দর লাগে, মানুষের মনেও সেই বসন্তের একটা ছোঁয়া থাকে, ভালো লাগে। বসন্তের বইমেলা আসলে অন্যরকম, দেখতে খুব ভালো লাগছে। নতুন লেখক, নতুন পাঠকদের আগমন, আমরা সবাই একসাথে মিলিত হই। বইমেলার 14তম দিনে এখন পর্যন্ত মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা প্রায় 1,500 ছুঁই। শীতের রিক্ততার গল্পকে ছাপিয়ে নতুন করে নবপল্লবিত বসন্তের আগমনে পাঠকদের এই ভিড় প্রমাণ করছে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আলাদা মমত্ববোধ। আতিক বেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।